আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাহিদ ফারজানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকের আমাদের পাঠ পরিচিতি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র, অধ্যায় 7। একটা কোম্পানির কিছু লেখা এসছে, দেখো। হোসেন স্টিল লিমিটেড 2005 সাল থেকে বাংলাদেশের বাজারে উন্নত মানের স্টিল উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করে। গুণগত মানসম্পন্ন হওয়ায় খুব অল্প সময়ে গ্রাহক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় কোম্পানির পরিচালনা পর্ষদ ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে নতুন একটি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য কোম্পানির 100 কোটি টাকা মূলধন সংগ্রহ এর প্রয়োজন। প্রশ্ন হচ্ছে, কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা কোম্পানির জন্য অধিক লাভজনক হবে? তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। শিক্ষণফল। এই অধ্যায় হতে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে, তোমরা মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং অর্থায়নের ক্ষেত্রে ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করতে পারবে। সাধারণ কথায় ব্যবসায় নিয়োজিত অর্থকে মূলধন বলে। উক্ত অর্থ বা তহবিল বা মূলধন সংগ্রহের ব্যয়কে মূলধন ব্যয় বলা হয়। একটি কোম্পানির জন্য মূলধন সংগ্রহের সম্ভাব্য অথবা প্রধান 4টি উৎস যা হতে দীর্ঘমেয়াদের জন্য মূলধন সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে ঋণ, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং সংরক্ষিত আয়। অর্থাৎ একটি কোম্পানি যখন মূলধন সংগ্রহ করতে চায় তখন এই দীর্ঘমেয়াদী উৎস হতে তারা মূলধন সংগ্রহ করতে পারে। এই উৎসসমূহ হতে মূলধন সংগ্রহ করার জন্য যে হারে ব্যয় পরিশোধ করতে হয় তাকে মূলধন ব্যয় বলে। এই উৎসসমূহের মধ্যে কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা লাভজনক হবে তা নির্ভর করে মূলধনের উৎসসমূহের ব্যয়ের উপর। যেসব উৎস হতে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে সেসব উৎস থেকেই মূলধন সংগ্রহ করা কোম্পানির জন্য লাভজনক। বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের ব্যয় হবে ভিন্ন। যেমন সাধারণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তার ব্যয় হলো ওই সকল সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের হার। অর্থাৎ সাধারণ শেয়ারের মাধ্যমে কোম্পানি যখন মূলধন সংগ্রহ করে তখন সাধারণ শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে সাধারণ শেয়ারের বিপরীতে যে লভ্যাংশ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, যা কম হারে বিনিয়োগ করতে বিনিয়োগকারীরা রাজি হবেন না। আবার ঋণের মাধ্যমে যখন মূলধন সংগ্রহ করা হয় তার ব্যয় হলো ওই ঋণদাতার ন্যূনতম প্রত্যাশিত সুদের হার যার কমে তারা ঋণ দিতে আগ্রহী নন। অর্থাৎ বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গিতে মূলধন ব্যয় হলো তার ন্যূনতম প্রত্যাশিত আয়ের হার যাতে তারা মূলধন সরবরাহে রাজি থাকেন। আর সমস্ত উৎসগুলোর গড় ব্যয়কেই সার্বিক মূলধন ব্যয় বলে। মূলধন ব্যয় নির্ণয়। মূলধনের ব্যয় বলতে বিভিন্ন উৎসের আলাদা ব্যয়ের ভার প্রদত্ত গড় ব্যয়কে বোঝায়। তাই মূলধন ব্যয় নিরূপণ করার পূর্বে প্রত্যেক প্রকার মূলধন উপাদানের ব্যয় আলাদাভাবে নির্ণয় করা প্রয়োজন। ব্যয়ের বিভিন্ন প্রকার উৎসের ভিত্তিতে নিম্নোক্তভাবে মূলধনের ব্যয় নির্ণয় করা সম্ভব। দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়, যাকে বলা হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার, সংক্ষেপে কেডি। সাধারণ শেয়ার মূলধনের ব্যয়, কস্ট অফ ইকুইটি, কেই। অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার, কেপি। এবং সংরক্ষিত আয়ের ব্যয়, কস্ট অফ রিটেইনড আর্নিংস, কেআর। কে শব্দটি একটি ল্যাটিন ওয়ার্ড, এটা দ্বারা কস্টকে বোঝানো হয়। কস্টের সংক্ষেপে কে বোঝানো হচ্ছে। মূলধন কাঠামোর প্রতিটি উৎসের কর পরবর্তী ব্যয়কে তার অনুপাত দ্বারা গুণ করে গুণফলকে যোগ করে যে মূলধন ব্যয় নির্ণয় করা হয় তাকে ভার আরোপিত মূলধনের গড় ব্যয় বলা হয়। এই ব্যয়টি নিম্নোক্ত সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। WACC এর অর্থ হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা নির্ণয় করা হয় WDKD প্লাস WEKE প্লাস WPKP প্লাস WRKR। পরবর্তী অঙ্ক করার সময় আমরা এই সূত্রটির আরো বিস্তারিত আলোচনা করব। দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। আমরা যে 4টি উৎস পড়েছি মূলধন সংগ্রহের, এর মধ্যে আজকের ক্লাসে কিভাবে দীর্ঘমেয়াদী ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করা হয় সেটাই আমরা জানার চেষ্টা করব। এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখানে ঋণের দরকার হয় না। বড় কোম্পানির জন্য তো ঋণের কোনো বিকল্প নেই। কোম্পানিগুলো বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে। ঋণের উৎস হিসেবে তারা ঋণপত্র বা বন্ড বিক্রি করে। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকেও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে।
তবে যে উৎস থেকেই সংগ্রহ করুক না কেন, কোম্পানিকে ঋণের বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় এবং ওই নির্দিষ্ট পরিমাণ সুদের হারকেই ঋণ মূলধনের ব্যয় বলে অভিহিত করা হয়। তোমার এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যেমন মুদির দোকান, ওষুধের দোকান, চালের আড়ত, কাপড়ের দোকান ইত্যাদি ছোট ছোট প্রতিষ্ঠানে ঋণ ছাড়া ব্যবসায় গতি লাভ করে না। তাছাড়া তোমরা পরিবারের দিকে লক্ষ্য করে দেখবে, তোমাদের পরিবার চালাতে গিয়ে তোমার বাবা মাকেও ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে হয়। সাধারণত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা ঋণ তহবিল সংগ্রহ করে। এজন্য যে নির্দিষ্ট হারে তাদের ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানকে সুদ প্রদান করতে হয়, সে প্রদেয় সুদই হলো সংগৃহীত ঋণের মূলধন ব্যয়। কোনো প্রতিষ্ঠান যখন ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে, তখন উক্ত তহবিলের উপর নির্দিষ্ট হারে সরকারকে কর বা ট্যাক্স দিতে হয়। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের ঋণের উপর যে সুদ প্রদান করে তা করপূর্ব ঋণের ব্যয় হিসেবে ধরা হয় এবং উক্ত করপূর্ব ব্যয় থেকে কর বাদ দিয়ে করযোগ্য ব্যয় নিরূপণ করা হয়। এর ফলে কোম্পানি বা প্রতিষ্ঠানের করের পরিমাণ হ্রাস পায়। নিচে উল্লেখিত সূত্রের মাধ্যমে করপূর্ব আয়কে সমন্বয় করা হলো। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ হচ্ছে কেডি সমান কেআই ইন্টু 1 মাইনাস টিআর। ঋণ মূলধনের ব্যয় নির্ণয়ের পদ্ধতি। ঋণ মূলধনের ব্যয় নিরূপণে দুটি পদ্ধতি অবলম্বন করা হয়। ঋণপত্রকে দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যখন কোনো বিনিয়োগকারী বন্ড বাজারে এসে ঋণপত্র ক্রয় করবে কোম্পানির, তখন সেখানে দুই ধরনের বৈশিষ্ট্যের ঋণপত্র পাওয়া যায়। এক ধরনের ঋণপত্রকে বলা হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র, আরেক ধরনের ঋণপত্রকে বলা হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র। সুতরাং এই দুটি বৈশিষ্ট্য সম্পন্ন ঋণপত্রের ব্যয়ের পদ্ধতিটাও আলাদা। প্রথমে অপরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়। যে ঋণপত্র মূলধনের অংশ হিসেবে ব্যবসায় থেকে যায় এবং পরিশোধের প্রয়োজন হয় না, তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। অপরিশোধযোগ্য ঋণপত্র হলো সেই ঋণপত্র যেটার অর্থ যখন বিনিয়োগকারী বিনিয়োগ করছে প্রতিষ্ঠানের কাছে, প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগকারীকে সুদ প্রদান করে যায়, কিন্তু ওই ঋণপত্রের অর্থ বিনিয়োগকারীকে ফেরত দানের কোনো বৈশিষ্ট্য ঋণপত্রের সাথে উল্লেখ থাকে না। এ ধরনের ঋণপত্রের ক্ষেত্রে ব্যয় নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় কর পূর্ববর্তী এবং কর পূর্ববর্তী। কর পূর্ববর্তী সূত্রগুলো হচ্ছে কেআই ইকুয়াল টু ক্যাপিটাল আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। আর কর পরবর্তী যখন করবে তখন দুভাবে করা যায়, কেডি ইকুয়াল টু কেআই ইন্টু 1 মাইনাস টিআর অথবা কেডি ইকুয়াল টু আই ইন্টু 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। এখানে কেআই সমান কেআই বলতে কেআই এটা হচ্ছে আই স্মল লেটারের কর পূর্ব ঋণের ব্যয়, কেডি কর পরবর্তী ঋণের ব্যয়, ক্যাপিটাল আই বার্ষিক সুদের পরিমাণ যা নির্ণয় করতে হয় লিখিত মূল্য এবং সুদের হার গুণ করে, অর্থাৎ এফবি ইন্টু স্মল আই সুদের হার। এনএসবি নেট সেল ভ্যালু নেট বিক্রয় মূল্য। নেট বিক্রয় মূল্য ক্যালকুলেশন করতে হয় সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বিয়োগ করলে নেট বিক্রয় মূল্য পাওয়া যায়। যদি বিক্রয় মূল্য উদ্দীপকে দেওয়া না থাকে, সেক্ষেত্রে বন্ডের যেটা লিখিত মূল্য অর্থাৎ ফেস ভ্যালু, সেটাকে তখন সেল ভ্যালু বা বিক্রয় মূল্য হিসেবে ধরে নিতে হবে। টিআর অর্থাৎ কর হার, ট্যাক্স রেট। নিচের সমস্যাটা তোমরা একটু দেখো। কবির অ্যান্ড ব্রাদার্স এর 1 লক্ষ টাকা মূল্যের 15% চিরস্থায়ী ঋণপত্র আছে। করের হার 50%। কর পূর্ববর্তী এবং কর পরবর্তী মূলধন ব্যয় নির্ণয় করো। এখানে কর পূর্ববর্তী এবং কর পরবর্তী, অর্থাৎ ঋণ মূলধন যখন সংগ্রহ করা হয় সেটাতে যে নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়া হচ্ছে সেটা থাকে কর পূর্ব ঋণের ব্যয়, এবং সেখান থেকে যখন সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে সেই প্রদত্ত কর ঋণ মূলধনের সুদ থেকে বাদ দেওয়ার পরে তাকে কর পরবর্তী মূলধন ব্যয় হিসেবে নির্ণয় করে নিতে হয়। এইখানে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা মূল্যের, অর্থাৎ বন্ডটির বা ঋণপত্রটির লিখিত মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা এবং ঋণপত্রটি হচ্ছে চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য, যা ফেরত দানের সময়সীমা এখানে উদ্দীপকে দেওয়া নাই, এবং এটি সুদের হার হচ্ছে 15%। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এই অঙ্কটি হচ্ছে একটি অপরিশোধযোগ্য ঋণপত্রের অঙ্ক। তাহলে আমরা দেখি, কর পূর্ববর্তী ঋণের ব্যয় যদি অপরিশোধযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে সূত্রটি হবে কেআই ইকুয়াল টু ক্যাপিটাল আই ডিভাইড বাই এনএসবি ইন্টু 100। এখানে কেআই কর পূর্ব ঋণের ব্যয় যা আমাদের বের করতে হবে, এবং কেডি কর পরবর্তী ঋণের ব্যয় যা বের করতে হবে। আই বার্ষিক সুদের পরিমাণ, যেহেতু আমরা জানি
সুদের পরিমাণ বের করার সূত্র হচ্ছে ফেস ভ্যালু ইন্টু সুদের হার, অর্থাৎ 1 লক্ষ গুণ 15%, 15,000 টাকা। এনএসবি নেট বিক্রয় মূল্য, যেহেতু এই অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে এখানে যেটা ফেস ভ্যালু আছে 1 লক্ষ টাকা, সেটাই বিক্রয় মূল্য হিসেবে পরিগণিত হবে। আর যেহেতু এখানে কোনো ফ্লোটেশন কস্ট দেওয়া নেই, অর্থাৎ উত্তোলন ব্যয় দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে যা বিক্রয় মূল্য তাই নেট বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে ফেস ভ্যালুই নেট বিক্রয় মূল্য হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা KI হচ্ছে 15%, আর কর পরবর্তী যখন করব তার সূত্র হচ্ছে KD ইকুয়াল টু KI ইন্টু 1 মাইনাস TR। তাহলে KI আমরা বের করেছি 15%, আর TR আমরা জানি 50%। তাহলে আমরা অঙ্কটা করে উত্তর পেলাম KD হচ্ছে 7 এবারে পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়। যে সকল ঋণপত্র নির্দিষ্ট সময় পর পর পরিশোধ করতে হয় তাকে পরিশোধযোগ্য ঋণপত্র বলে। পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নির্ণয় করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো হলো ঋণের সুদ, ঋণের বর্তমান মূল্য, মেয়াদ শেষের মূল্য, সময়। অর্থাৎ পরিশোধযোগ্য ঋণপত্রের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঋণপত্রের অর্থটি বিনিয়োগকারীকে ফেরত দেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা দেয়া থাকে, যা অপরিশোধযোগ্য ঋণপত্রের ক্ষেত্রে থাকে না। তাই পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে কর পূর্ববর্তী KI, I হচ্ছে স্মল ইকুয়াল টু ক্যাপিটাল I প্লাস MV মাইনাস NSB ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই MV প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আর কর পরবর্তী হবে KD ইকুয়াল টু KI ইন্টু 1 মাইনাস TR। অর্থাৎ কর পরবর্তী সূত্র পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য উভয়ের ক্ষেত্রেই একই, অর্থাৎ KD ইকুয়াল টু KI ইন্টু 1 মাইনাস TR। এখানে KI কর পূর্ব ঋণের ব্যয়, KD কর পরবর্তী ঋণের ব্যয়, ক্যাপিটাল I বার্ষিক সুদের পরিমাণ, যা তোমরা জানো কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ ফেস ভ্যালু ইন্টু স্মল I। NSB নেট বিক্রয় মূল্য, সেটাও তোমরা জানো কিভাবে নির্ণয় করতে হয়, সেল ভ্যালু মাইনাস FC। MB মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু। TR কর হার, ট্যাক্স রেট, এন্ড সময়। তোমরা নিচে সমস্যাটি দেখো। একটি কোম্পানি বর্তমানে 12% হার সুদে প্রতি 2,000 টাকা দরে 10 বছর মেয়াদী বন্ড আছে। এই বন্ড বর্তমানে 1450 টাকায় বিক্রয় হচ্ছে। প্রতিটি বন্ডের ইস্যু বাবদ খরচ 50 টাকা এবং করের হার 30%। কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করো। সমাধান। আমরা তাহলে প্রথমে বুঝতে পারছি যে এই অঙ্কটি হচ্ছে, এই উদ্দীপকটি হচ্ছে একটি পরিশোধযোগ্য ঋণপত্রের অঙ্ক, কারণ এখানে বন্ডের অর্থ ফেরতদানের সময়সীমা উল্লেখ করা আছে, অর্থাৎ 10 বছর মেয়াদী বন্ড এই কোম্পানি ইস্যু করেছে। তাহলে পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে কর পূর্ববর্তী KI ইকুয়াল টু ক্যাপিটাল I প্লাস MV মাইনাস NSB ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই MV প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে KD কর পরবর্তী ঋণের ব্যয় আমাদের বের করতে হবে। KI বার্ষিক সুদের পরিমাণ, সেটা হচ্ছে বন্ডের মূল্য গুণ সুদের হার। বন্ডের মূল্য এই অঙ্কে লিখিত মূল্য 2,000 টাকা আর 12% সুদের হার, সেক্ষেত্রে সুদের পরিমাণ হবে 240 টাকা। সেল ভ্যালু বিক্রয় মূল্য, উদ্দীপকে বলা আছে বর্তমানে বন্ডটি 1450 টাকায় বিক্রয় হচ্ছে, তাহলে 1450 টাকা হচ্ছে সেল ভ্যালু। প্রতিটি বন্ডের ইস্যু বাবদ খরচ, অর্থাৎ বন্ডটি বন্ড বাজারে বিক্রয় করার জনিত যে খরচ রয়েছে তাকে ইস্যু খরচ বা উত্তোলন খরচ বলা হচ্ছে, তা বলা আছে 50 টাকা। তাহলে আমরা সহজে নেট সেল ভ্যালু বের করতে পারছি, সেটা হচ্ছে নেট সেল ভ্যালু সূত্র সেল ভ্যালু মাইনাস FC। এখানে বলা আছে সেল ভ্যালু 1450, সেখান থেকে 50 ফ্লোটেশন কস্ট বিয়োগ করলে আমরা পাচ্ছি নেট সেল ভ্যালু 1400 টাকা। মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য MV, যেহেতু মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য দেওয়া নেই এই অঙ্কে, তাই যা ফেস ভ্যালু বা যা লিখিত মূল্য তাই ম্যাচুরিটি ভ্যালু হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ 2,000 টাকাই হবে MV। TR কর হার 30% এবং সময় 10 বছর। তাহলে আমরা অঙ্কটা দেখি। KI হবে 17.5%। এবার আমরা KD নির্ণয় করি। KD হবে 12.5%। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক বাসায় আরো তোমাদের বইতে যে অনুশীলনী অঙ্ক দেওয়া আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সমাধানগুলো করার চেষ্টা করবে। বন্ডের বিক্রয় যখন সমহারে অ্যাট পার হবে তখন বিক্রয় মূল্য হবে সেল ভ্যালু ইকুয়াল টু ফেস ভ্যালু।
যখন অধিহারে বা প্রিমিয়ামে হবে তখন সেল ভ্যালু ইকুয়াল টু ক্যালকুলেশন হবে ফেস ভ্যালু প্লাস ফেস ভ্যালু ইন্টু প্রিমিয়াম রেট। আর যখন অবহারে অ্যাট ডিসকাউন্ট হবে সূত্র হবে সেল ভ্যালু ইকুয়াল টু ফেস ভ্যালু মাইনাস ফেস ভ্যালু ইন্টু ডিসকাউন্ট রেট। অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা দেখেছি বন্ডটি কত টাকায় বিক্রয় হচ্ছে। একটি বন্ড যখন লিখিত মূল্য বলা থাকে অর্থাৎ সে বন্ডের সার্টিফিকেটের যে প্রাইসটা লেখা থাকে সে একই প্রাইসে যদি বন্ডটি বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করা হয় তখন তাকে বলা হবে সমহার অ্যাট পার। যদি বন্ডে যে লিখিত মূল্য আছে সেটার থেকে অধিক হারে বিক্রয় করা হয়, অতিরিক্ত হারে বিক্রয় করা হয়, তখন তাকে বলা হবে অধিহার বা প্রিমিয়ামে বিক্রয়। আর যদি বন্ডে লিখিত মূল্যের চেয়ে কম হারে বিক্রয় করা হয় তখন তাকে বলা হবে অবহারে বা বাট্টায় বিক্রয়। সমহারে হলে সেল ভ্যালু ইকুয়াল টু ফেস ভ্যালু, অধিহারে হলে ফেস ভ্যালুর সাথে প্রিমিয়াম রেট যে রেটটা আছে সেটা যোগ করতে হয়, আর অবহারে হলে ফেস ভ্যালু থেকে বাট্টার যে রেটটা আছে সেটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে একটু দেখি। একটি কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের 15% সুদের হারে 10 বছরের জন্য ঋণপত্র ইস্যু করেছে। তাহলে বন্ডটির লিখিত মূল্য হচ্ছে ১,০০০ টাকা, সুদের হার 15%, আর ইস্যু করেছে 10 বছরের জন্য। তাহলে যদি 10 বছর মেয়াদি বলা হয়েছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটি একটি পরিশোধযোগ্য ঋণপত্র। করের হার 40%। কর পরবর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করো যদি, অর্থাৎ এখানে আমাদেরকে 3টি সমন্বয় দেওয়া আছে, সেই সমন্বয়গুলো করতে হবে বিক্রয় মূল্যের সাথে। সমমূল্যে বিক্রয় যদি করা হয় এবং উত্তোলন ব্যয় হয় বিক্রয় মূল্যের 5%, খতে 10% বাট্টায় বিক্রয় হয় এবং উত্তোলন ব্যয় বিক্রয় মূল্যের 5%, আর গতে 10% অধিহারে বিক্রয় করা হয় এবং উত্তোলন ব্যয় বিক্রয় মূল্যের 5%। তাহলে আমরা অঙ্কটি করি। প্রথম যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে সমহার, অর্থাৎ একবার বিক্রয় হলে। যখন একবার বিক্রয় হবে তখন ঋণপত্রের ব্যয় হবে কর পূর্ববর্তী ঋণের ব্যয়, যেহেতু এটি একটি পরিশোধযোগ্য ঋণপত্র তাহলে সেক্ষেত্রে কেআই হবে পরিশোধযোগ্য ঋণপত্রের সূত্র। আর এখানে কেডি কর পরবর্তী ঋণের ব্যয় আমরা বের করব ফেস ভ্যালু বন্ডে লিখিত মূল্য, সুদের পরিমাণ ফেস ভ্যালু ইন্টু আই অর্থাৎ 150 টাকা, সেল ভ্যালু বিক্রয় মূল্য অ্যাট পার। এখানে বলা হচ্ছে যা বন্ডে লিখিত মূল্য সেই অনুসারে বন্ডটি বিক্রয় করা হবে। তাহলে লিখিত মূল্য হচ্ছে এখানে 1000 টাকা, তাহলে বন্ডটি বিক্রয় হবে 1000 টাকায়। ইস্যু খরচ বলা হয়েছে ইস্যু খরচ বা উত্তোলন ব্যয় বিক্রয় মূল্যের 5%। তাহলে আমাদের এখানে অঙ্কের বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা 1000 টাকা, তাহলে 1000 টাকার 5% হচ্ছে 50 টাকা। সেক্ষেত্রে নেট সেল ভ্যালু বের হবে নেট বিক্রয় মূল্য সমান সেল ভ্যালু মাইনাস এফসি 950 টাকা। মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য, যেহেতু মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য দেওয়া নেই তাই এমভি ইকুয়াল টু ফেস ভ্যালু অর্থাৎ 1000 টাকা। কর হার 40%, সময় 10 বছর। আমরা প্রয়োগটা করি। এখানে আমাদের কেআই উত্তর বেরিয়েছে 15.5%। এখন আমরা কেডি করি 9.% তাহলে যখন কোনো বন্ড লিখিত মূল্য বন্ডের সার্টিফিকেটের যে প্রাইসটা লেখা আছে সে একই প্রাইসে বিক্রয় হবে, অর্থাৎ কোম্পানি বিনিয়োগকারীদের কাছে বন্ড সার্টিফিকেট হস্তান্তর করবে এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে, সেটা যদি অ্যাট পার বা সমহারে বলা থাকে তখন যা লিখিত মূল্য তাই হবে বিক্রয় মূল্য। অধিহার অ্যাট প্রিমিয়াম বিক্রয় হলে সেল ভ্যালু ইকুয়াল টু ফেস ভ্যালু প্লাস ফেস ভ্যালু ইন্টু প্রিমিয়াম। এই অবস্থায় ঋণপত্রের ব্যয় হবে, যেহেতু এটি একটি পরিশোধযোগ্য ঋণপত্র তাহলে সূত্রটা আমরা জানি কেআই, এবং আমরা অনুধাবনটা দেখি। এখানে দেখা যাচ্ছে সুদের হার একই থাকবে অর্থাৎ 150 টাকা। সেল ভ্যালু পরিবর্তন হবে, কারণ আমরা কি দেখেছি যে বিক্রয় হচ্ছে প্রিমিয়ামে। প্রিমিয়ামে বিক্রয় হলে সূত্র বসে কি ফেস ভ্যালু প্লাস ফেস ভ্যালু ইন্টু প্রিমিয়াম। ফেস ভ্যালু কত 1000 টাকা যোগ 1000 টাকার 10% যোগ করলে 1100 টাকা, সেল ভ্যালু হবে 1100 টাকা। আর যেহেতু উত্তোলন ব্যয় বলেছে সেল ভ্যালুর উপর তাহলে সেল ভ্যালু এখন হচ্ছে 1100, তাহলে 5% 1155 টাকা। আর নেট সেল ভ্যালু থেকে সেল ভ্যালু মাইনাস এফসি অর্থাৎ 1045 টাকা। যেহেতু এখানে মেয়াদ পূর্তিতে পরিশোধ মূল্য দেওয়া নেই তাই যা ম্যাচুরিটি ভ্যালু তাই ফেস ভ্যালু অর্থাৎ 1000 টাকা, কর হার 40%, সময় 10 বছর। আমরা প্রয়োগটি দেখি।
14.20%। এখন তাহলে আমরা কেডি করি, কর পরবর্তী ঋণের ব্যয় বেরিয়েছে 8.0%। একইভাবে যদি বন্ডটি অবহারে বিক্রয় হয়, অর্থাৎ বন্ডের যে প্রাইস দেওয়া আছে সার্টিফিকেটে সেই প্রাইজের থেকে যদি কম হারে বিক্রয় হয় তখন সেটা হচ্ছে বাট্টায়। সে অবস্থায় ঋণপত্রের ব্যয় হবে, যেহেতু এটি একটি পরিশোধযোগ্য ঋণের ব্যয়। সেক্ষেত্রে আমরা অনুধাবনটা দেখি। আমাদের বাকি সমস্ত তথ্যগুলো একই রেখে শুধু সেল ভ্যালু পরিবর্তন করতে হবে। এটা যেহেতু ডিসকাউন্টে, তাহলে ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট রেট বাদ দিয়ে 1000-এর উপর 10% হচ্ছে 100 টাকা, তাহলে 1000 বিয়োগ 100 900 টাকা। আর উত্তোলন ব্যয় হবে 900-র 5% 45 টাকা। নেট সেল ভ্যালু মাইনাস এফসি 855 টাকা করে আমরা এবারে প্রয়োগটা দেখি। উত্তর হচ্ছে 17.5%। ক্যারি হবে 10.5%। আশা করি সমহার, অধিহার এবং অবহার হলে বিক্রয় মূল্যে যে পরিবর্তনগুলো হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। পাঠের সারাংশ। একটি ব্যবসা শুরু করার জন্য মূলধনের কোনো বিকল্প নেই। একজন উদ্যোক্তা একাধিক উৎস হতে মূলধন সংগ্রহ করতে পারে। সুতরাং বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করতে গিয়ে সংগ্রহকৃত তহবিলে যে ব্যয় সংগঠিত হয় তাকে মূলধন ব্যয় বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করে, তাই তাদের সংগৃহীত মূলধনের ব্যয়ও ধরতে হয় ভিন্ন হারে। এতে করে প্রত্যেকটি উৎসের আলাদা আলাদা মূলধন ব্যয় নিরূপণ করতে হয়। আজকের আলোচনায় আমরা শিখেছি কিভাবে ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করতে হয়। মূল্যায়ন। এখানে তোমাদের জন্য আমি 3টি সমস্যা উল্লেখ করেছি। তোমরা এই সমস্যা 3টি যেভাবে করে আমি ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করার পদ্ধতি দেখিয়েছি সেভাবে করে বাসায় সমাধান করার চেষ্টা করবে এবং সেটা আমাকে অনলাইনে জানাবে। তোমাদের যদি কোনো ধরনের সমস্যায় তোমরা পড়ো, অঙ্কটা সলভ করতে গিয়ে অঙ্কগুলো বুঝতে না পারো, তাহলে তোমাদের সমস্যাগুলো আমাকে জানিয়ে দেবে গ্রুপে। প্রথম সমস্যা, সানমুন কোম্পানি 1 লক্ষ টাকা মূল্যের 15% অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করেছে। উল্লেখ্য করের হার 40%। কর পরবর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করো যদি সমমূল্যে বিক্রয় করা হয়। খ 10% বাট্টায় বিক্রয় করা হয়। গ 10% অধিহারে বিক্রয় করা হয়। আশা করি এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারবে। সমস্যা 2, XYZ কোম্পানির ঋণপত্রের অবশিষ্ট মেয়াদকাল 5 বছর। 100 টাকা অবহিত মূল্যের ঋণপত্রের বর্তমান বাজার মূল্য 90 টাকা। ঋণপত্রের উপর বার্ষিক 12% হারে সুদ পরিশোধ করা হয়। কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয় করো। সমস্যা 3, ডেল্টা কর্পোরেশন 1000 টাকা অবহিত মূল্যের ঋণপত্রের কুপন সুদের হার 15%। ঋণপত্রটি 5 বছর পরে মেয়াদ পূর্তি হবে এবং বর্তমান বাজার মূল্য 900 টাকা। কর্পোরেট করের হার 35% হলে ঋণপত্রটির কর পরবর্তী ব্যয়ের হার কত? তোমাদের সকলকে আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় থাকবে এবং নিরাপদ থাকার চেষ্টা করবে।